অফিসের কাজ করতে করতে বেশ টায়ার্ড হয়ে পড়েছি। ফোনটা নিয়ে স্ক্রলিং করছিলাম, ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। চমকে উঠে তাকিয়ে দেখলাম টোটন দাঁড়িয়ে আছে। কিরে টোটন, তোকে সকাল থেকে এতগুলো টেক্সট করলাম আর তুই কোনো রিপ্লাই করলি না। আর বলিস না রে ভাই, সকাল থেকে এত ব্যস্ত। অফিসে একটা নতুন প্রজেক্টের কাজ এসেছে, ওটার জন্য যাকে বলে একেবারে শ্বাস ফেলারও টাইম নেই রে। শোন, তুই তো জানিস আমার পুরনো দিনের কারুকাজ, মাটির মূর্তি, আর্ট এসবের উপরে কত ইন্টারেস্ট, কিন্তু আশেপাশে এমন কোনো জায়গা নেই যে গিয়ে এসব দেখে নেড়ে চেড়ে আসবো। কেন, জাদুঘর তো আছে, সেখানে গিয়ে দেখে আয় না, কত লোকই তো যায়। না রে, আমি এমন জায়গা চাই যেখানে একেবারে হাতে ধরে দেখতে পারবো, নিচে পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। তাছাড়া আমি শুনেছি এসব জাদুঘরে নাকি সত্যিকারের জিনিসের থেকে নকল জিনিসই বেশি থাকে। বুঝলাম, এমন একটা জায়গার খোঁজ আমি জানি, কিন্তু ওই জায়গাটায় যাওয়া মনে হয় ঠিক হবে না তোর। সে কি কথা, যাওয়া ঠিক হবে না মানে কি? না মানে ওই জায়গাটা নিয়ে আশেপাশের লোকের বেশ ভয় কাজ করে, সহসাই কেউ ওদিকটায় ঘেঁষে না রে। তাই বলছিলাম ওই জায়গাটায় তোর যাওয়া ঠিক হবে না, বুঝলি? এই যুগে এসেও তুই ওই কুসংস্কার নিয়ে পড়ে আছিস, আর আমি একা যাব কে বললো তোকে? তুইও তো আমার সাথে যাচ্ছিস। না রে ভাই, এই সময়ে তোর সাথে কোনো মতেই যাওয়া পসিবল না আমার। অনেক চাপ রে, অনেক চাপ অফিসের, সব তো তোকে বললাম আমি। আচ্ছা সমস্যা নেই, আমাকে ঠিকানাটা দিয়ে দে, আমি একাই চলে যাব। টোটন আমার টেবিলের একটা ছোট কাগজে খসখস করে ঠিকানাটা লিখে দিয়ে চলে গেল। পরদিন সকালে বেরিয়ে পড়লাম। টোটন যে ঠিকানাটা দিয়েছে সেটা একটা পুরনো জমিতে। স্টেশন থেকে নেমে একটা লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, রায় বাহাদুরের জমিদার বাড়িটা কোথায় বলতে পারবেন? রায় বাহাদুরের জমিদার বাড়ি? কিন্তু এই নামটা তো আমি আগে কখনো শুনিনি। কি বলেন দাদা, এত পরিচিত একটা মানুষের নাম আপনি কখনো শোনেননি? শুনেছি 10 গ্রামে অনেক সুনাম ছিল ওনার। দেখেন দাদা, সুনাম না দুর্নাম জানি না, কিন্তু আপনি যে নাম বললেন সেই নামে আমি কাউকে চিনি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোন জায়গা থেকে যে আসে এইসব বেকুবগুলো? লোকটা একটু পাগল কিনা ঠিক বুঝতে পারলাম না। শেষ কথাটা বলতে বলতে কেমন যেন অস্বাভাবিক রকমের উত্তেজিত হয়ে উঠছিল। আমি আরো কিছুটা সামনে এগিয়ে গেলাম। একটা লোক তার রিকশায় ঘুমিয়ে আছে। ও ভাই, আমাকে নিয়ে যেতে পারেন? কি হলো, শুনতে পাচ্ছেন না নাকি? কি হলো, শুনতে পেলেন না নাকি? বলছি আমাকে নিয়ে যাওয়া যাবে? কোথায় যাবেন মশাই? রায় বাহাদুরের জমিদার বাড়ি, এখান থেকে তো কাছেই। নিয়ে যাবেন আমাকে? রায় বাহাদুরের জমিদার বাড়ি? না বাবু, এই নামে কাউকে চিনি না। এই নামে কোনো বাড়ি আছে বলেও জানা নেই আমার। কি বলেন? আমি শহর থেকে এসেছি, সেখানকার লোকেরা এই জমিদার বাড়ি সম্পর্কে জানে, আর আপনি এখানকার লোক হয়ে জানেন না মশাই? না, জানি না। আপনি অন্য কাউকে দেখেন তো। ধর, কাঁচা ঘুমটা ভাঙালো না, ভালো লাগে না। বলতে বলতে লোকটা আবারও তার রিকশায় হেলান দিয়ে শুয়ে পড়ল। আমি হতাশ হয়ে চলে আসছিলাম, ঠিক তখনই পিছন থেকে লোকটা ডাক দিল। আমি আবার পিছন ঘুরে তার সামনে এসে দাঁড়ালাম। আচ্ছা, ওই জমিদার বাড়িতে কি কাজ আপনার? কেন যাচ্ছেন ওখানে? আসলে আমার পুরাতন জিনিসের প্রতি খুব আগ্রহ। এই ধরুন পুরাতন মূর্তি, ছবি, আসবাব এসব আর কি। আমি শুনেছি ওনার বাড়িতে এসব জিনিসের বেশ বড় ভান্ডার আছে। ওই বাড়িতে কেউ যায় না। আশেপাশের গ্রামের কেউ তো ওই বাড়ির নাম পর্যন্ত নেয় না।
আপনার ওখানে যাওয়াটা ঠিক হবে না বাবু। এবারে আমার একটু রাগ হলো লোকটার উপরে। একে তো নিজে আমাকে নিয়ে যেতে পারবে না, তার উপরে এখন আবার জ্ঞান দিয়ে যাচ্ছে। কিছুটা কঠিন ভাষায় বললাম, কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না সেটা নিশ্চয়ই আপনার থেকে শিখতে হবে না। আপনি যেতে পারবেন না তা তো বলেই দিয়েছেন, এখন দয়া করে আমাকে যেতে দিন। আচ্ছা আচ্ছা, শুনুন, আমি যেতে পারি, তবে ভাড়া কিন্তু বেশি দিতে হবে। এমনিতেও এখন ওই রকম গাড়ি পাবেন না, পেলেও কেউ ওই বাড়িতে যেতে রাজি হবে না। ঠিক আছে, চলুন, ভাড়া আপনি যা চান তাই দেওয়া হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তাই আর কথা না বাড়িয়ে রিকশাটাতে উঠে বসলাম। ভাঙা পথ দিয়ে ধাক্কা দিতে দিতে এগিয়ে চলল রিকশা। আর তার হালকা দুলুনিতে আমার দুই চোখ জুড়ে ঘুম চলে এলো। যখন রিকশা থেকে নামলাম তখন বিকেল গড়িয়ে গেছে। সামনে প্রকাণ্ড দোতলা একটা বাড়ি। ও বাবা, এত বড় পেল্লায় বাড়ি এই গাঁও গ্রামে, এ তো অবিশ্বাস্য। সত্যি টোটনটা ভুল কিছু বলেনি। এখন যা দেখার জন্য এসেছি তাই থাকলেই হলো। দেখে তো সব নিঃশব্দ লাগছে, লোকজন আছে তো। এগিয়ে গেলাম বাড়িটার দিকে। বাড়িতে ঢোকার পথে মস্ত বড় এক দরজা, সেটাতে নক করলাম। একবার, দুইবার, তিনবার, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না ভিতর থেকে। একটু পরে খুট করে একটা শব্দ হয়ে ভিতর থেকে দরজাটা খুলে গেল, আর একটা লোক বেরিয়ে এলো। কে? কাকে চান? কাকে চান? মানে আমি শহর থেকে এসেছি। এটা নিশ্চয়ই রায় বাহাদুরের জমিদার বাড়ি। আমি ওনার সাথেই দেখা করতে এসেছি, বিশেষ একটা প্রয়োজন আছে। জমিদার বাবু কারো সাথে দেখা করবেন না। আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, যত সব। প্লিজ আমার কথা শুনুন, অনেক দূর থেকে এসেছি আমি। আমাকে নিরাশ করবেন না প্লিজ। আমাকে জমিদার বাবুর সাথে একটি বার দেখা করিয়ে দিন। ওনার মতো আমারও পুরাতন জিনিসপত্রের উপরে আগ্রহ। আমার এই কথাটায় লোকটার ভিতরে যেন একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। তার মুখ জুড়ে এক অন্য রকমের আবহ রয়ে গেল। সেই দৃশ্য আমার চোখ এড়ালো না। আসুন আমার সাথে, জমিদার বাবু ভেতরে আছেন। লোকটা দরজাটা পুরো খুলে দিল, এরপরে আমাকে হাত দিয়ে ইশারায় ভিতরে পথ দেখিয়ে দিল। আমি লোকটাকে অনুসরণ করে ঘরের ভিতরে ঢুকে পড়ি। আর ভিতরে যেতেই আমার সারা শরীরে শিহরণ জেগে ওঠে। যে পথ দিয়ে হেঁটে সামনে আগাচ্ছি তার দুই পাশে অসংখ্য ছোট বড় মূর্তি আর টেরাকোটা। অবাক চোখে এগুলো দেখতে দেখতে একটা রুমে এসে ঢুকলাম। কর্তা, এই লোকটা আপনার সাথে দেখা করতে এসেছে। আমি তোকে কতবার বলেছি সনাতন যে আমি কারোর সাথে দেখা করতে চাই না, তারপরেও তুই কেন এই লোকটাকে নিয়ে এলি? কর্তা, আপনার নিষেধ আমার মনে আছে, কিন্তু এই লোকটা বলছিল তার নাকি ঠিক আপনার মতো পুরাতন জিনিসপত্রের ওপর আগ্রহ আছে। হ্যাঁ জমিদার বাবু, আমি পুরাতন জিনিসপত্র নিয়ে রিসার্চ করি, সংগ্রহ করি। বলতে পারেন এটা আমার কাছে এক প্রকার নেশার মতো। আমি কথাগুলো বলে যাচ্ছিলাম, ঠিক তখনই লক্ষ্য করলাম জমিদারের মুখ জুড়ে একটা অন্য রকমের রূপ, ঠিক যেমনটা দেখেছিলাম ওই সনাতনের সারা মুখে। কিন্তু এমন পরিবর্তনের কারণ আমি কিছুই বুঝতে পারলাম না। তা হঠাৎ আমার সাথে দেখা করতে আসার কারণ? আসলে আমি শুনেছি আপনার সংগ্রহে এমন অনেক জিনিস আছে যা বর্তমানে দুষ্প্রাপ্য, তাই সেগুলো চোখে দেখা এবং ধরে দেখার জন্যই আমার আশা। এই যে আমার সংগ্রহ, এমন এমন জিনিস আছে যা শুধু দুষ্প্রাপ্যই নয়, অনেকের কাছে অজানাও। আমি পাশে তাকাতে রীতিমতো চমকে উঠলাম। একটা লম্বা টেবিল ভর্তি আসবাব, মূর্তি, পুরনো গহনা আর অসংখ্য পুঁথি। কিন্তু এই ঘরে ঢোকার সময় এই টেবিলটা আমি দেখিনি। হঠাৎ করে কোথা থেকে এটা এসে গেল আমি ঠিক বুঝতে পারলাম না।
সত্যি আপনার শখের তারিফ না করে আমি পারছি না। জমিদার বাড়িতে এত বড় সংগ্রহ আমি আগে কখনো দেখিনি। বলতে বলতে আমি টেবিলটার দিকে এগিয়ে গেলাম আর অপরিসীম আনন্দে একটা মূর্তি হাতে তুলে নিলাম। ঠিক তখনই দপ করে জ্বলে উঠল পাশে বসে থাকা জমিদারের চোখ। তার একটা বাজখাই গলা শুনে মূর্তিটা মুহূর্তে আমার হাত থেকে মাটিতে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সনাতন, একবার মেরে শান্তি হয়নি ওদের, আমাকে শেষ করে এখন এসেছে আমার জিনিসগুলোকে শেষ করতে। আদেশ করুন কর্তা, কি করব? আপনার সাথে এমন আচরণ আমি সহ্য করব না কর্তা, আমি সহ্য করব না। পাশে বসে থাকা সুঠাম দেহের জমিদারের রূপ মুহূর্তে বদলে গেল। মুখে দেখা গেল ছোপ ছোপ রক্ত, আর গলায় ছায়ার মতো ভেসে উঠল একটা দড়ির দাগ। মুখের ভিতর থেকে বেরিয়ে এলো একটা সুবিশাল জিহ্বা। চোখ দুটো অসম্ভব রকমের ঘুরছে, মনে হচ্ছে এখনই ঠিকরে বেরিয়ে আসবে। না, আমি আপনার জিনিসপত্র শেষ করতে আসিনি, আমি তো শুধু দেখতে এসেছিলাম। আমাকে যেতে দিন, আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন এখানে আসবো না। জমিদার মুহূর্তে উঠে দাঁড়ালো। আমি আর কোনো দিকে না তাকিয়ে ছুটে বাইরে বের হতে গেলাম, কিন্তু ঠিক তখনই একটা হাত এসে সজোরে আমার গলা চেপে ধরল। আমি আর এক চুলও নড়তে পারলাম না। মার সনাতন, মার, ওরা আমাকে মেরে ফেলেছিল, তোকেও মেরে ফেলেছিল, আজ আবার আমাদের বাড়ি লুট করতে এসেছে। মার, ওকে শেষ করে দে বলছি। আমি তাকিয়ে দেখি সনাতনের হাতটা অস্বাভাবিক রকমের লম্বা হয়ে গেছে, আর সেই হাতই আমার গলা চেপে ধরে আছে। ক্রমে সেই চাপ বাড়তে থাকে। আশেপাশের সবকিছু ঝাপসা হয়ে আসতে শুরু করে, শুধু কানে একটা কথাই ভেসে আসছে, মেরে ফেল সনাতন, ওকে একেবারে মেরে ফেল, একদম ছাড়বি না বলে দিলাম। সারা শরীরে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম রিকশাটা একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আমি রিকশা থেকে নেমে দোকানে গিয়ে বসলাম। সেখানে আগে থেকেই বসেছিল রিকশাওয়ালাটা। আপনি উঠেছেন বাবু, আপনার কথা মতো জায়গায় চলে এসেছি। আপনি ঘুমানো দেখে আর ডাকাডাকি করিনি। আজ যদি জমিদার রায় বাহাদুর সাহেব থাকতো তাহলে নিশ্চয়ই এমনটি হতো না। আমাদের বিপদে উনি নিশ্চয়ই পাশে দাঁড়াতেন। আচ্ছা, এই জমিদার কিভাবে মারা গেছেন আপনি কি তা জানেন? হ্যাঁ, জানবো না কেন, এ কথা তো সবাই জানে। খুব ভালো মানুষ ছিলেন লোকটা, গ্রামের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতো। তার একটা শখ ছিল, তিনি সব সময় পুরাতন জিনিস সংগ্রহ করতেন, পুরাতন আসবাব, মূর্তি, ছবি, ঘড়ি, এইসব। একদিন গ্রামেরই কিছু লোক জমিদার বাড়িতে ডাকাতি করে। বাধা দেওয়ায় জমিদারকে মেরে দড়ি দিয়ে ওই বাড়িতে ঝুলিয়ে রাখে, সাথে কাজের লোকটাকেও মেরে ফেলে। সেই থেকে গ্রামেও বিপদ শুরু হলো। তাই তো আমরা আজও শান্তি খুঁজে পেলাম না এই গ্রামে। যাক, ওসব কথা এখন রাখো মশাই। আচ্ছা বাবু, আপনি ওই জমিদার বাড়িতে যেতে চান তো? এই পথ দিয়ে এগিয়ে গেলেই বাড়িটা পড়বে। আমি আর সামনে এগোতে পারবো না। আমি একটু এগিয়ে দেখলাম সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই দোতলা বাড়িটা, আর এক পাও আগানোর সাহস পেলাম না। আবারও রিকশার কাছে ফিরে এলাম। ঠিক আছে, চলুন। ঠিক আছে বাবু সাহেব, গাড়িতে উঠুন। আমি রিকশায় চেপে বসতেই আবারও হেলে তুলে রিকশা এগিয়ে গেল। মনের ভিতরে তখনও ঝড় চলছে। একটা স্বপ্ন কি করে এত সত্যি হতে পারে আমি বুঝতে পারলাম না।